আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। কিয়ামত পর্যন্ত ক্ষমতায় আসতে পারবে না জামাত, বললেন বিএনপি নেতা গয়েশ্বর। বিএনপিকে ছেঁচড়া চাঁদাবাজ ও আওয়ামী লীগকে শাহী চাঁদাবাজ বললেন চরমোনাই পীর। ভিন্ন মতের দলগুলোকে নিয়ে রেইনবো স্টেট করতে চায় বিএনপি, জানালেন মির্জা ফখরুল। প্রায় 20 বছর কমায় থাকার পর মারা গেলেন সৌদির ঘুমন্ত প্রিন্স। এবার বিস্তারিত। রোববার 20 জুলাই দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী শাপুর বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। গয়েশ্বর রায় বলেন, জামাতের যেসব দাবি সেগুলো নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতেই করা হচ্ছে। আওয়ামী লীগ না থাকলে বিএনপি ক্ষমতায় আসবে, এটা জামাতের সহ্য করতে পারছে না। আমি নিশ্চিত কিয়ামত পর্যন্ত বাংলাদেশের জামাত ইসলামীর রাষ্ট্রীয় ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই। গয়েশ্বর রায় আরও বলেন, জামাত ভারতেও আছে, পাকিস্তানেও আছে। এ কারণে তারা জনগণের ভাষা বুঝতে চায় না, শুধু নিজের স্বার্থ হাসিল করতে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মহসিন আলী খান, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা প্রমুখ। জুলাই শহীদদের স্মরণে রোববার 20 জুলাই রাজধানীর চন্দ্রিমা উদ্যানে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। ফখরুল বলেন, ভিন্ন মত থাকবে, আমরা একটা রেইনবো স্টেট করব, যেখানে ভিন্ন রাজনৈতিক মতের সবাই অন্তর্ভুক্ত থাকবে। রেইনবো স্টেট ধারণাটি দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ পরবর্তী সময়ে ব্যবহৃত হয়েছিল, যেখানে বিভিন্ন জাতি ও সংস্কৃতির মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের একটি আদর্শ চিত্র তুলে ধরা হয়েছিল। জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা সেবার মাধ্যমে ব্যবস্থা করতে বিএনপির পক্ষ থেকে একটি ফান্ড গঠন করা হবে বলেও জানান বিএনপি মহাসচিব। বিগত বছরে গুম হত্যা নিয়ে তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না, তিনি মানবজাতির কলঙ্ক। জুলাই অভ্যুত্থান প্রসঙ্গে ফখরুল বলেন, কোন দলের কতজনের জীবন গেছে জুলাই আন্দোলনে তা নিয়ে তর্ক বিতর্ক করব না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিশ্রুতি, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের মাধ্যমে দেশ গণতন্ত্র উত্তরণের ভিত্তি পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। পরে চন্দ্রিমা উদ্যানের বৃক্ষরোপণের মধ্য দিয়ে সারা দেশে 10 লাখ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব। অনেকেই বলে, হুজুর আওয়ামী লীগও চাঁদাবাজ, বিএনপিও চাঁদাবাজ, এই দুইটার মধ্যে পার্থক্য কোথায়? আমি বলি, একটা হলো ছেঁচড়া চাঁদাবাজ, আরেকটা হলো শাহী চাঁদাবাজ। আওয়ামী লীগ দেখবেন হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজি করেছে, এরা হলো শাহী চাঁদাবাজ। আরেকটা দল আছে যারা ছেঁচড়া চাঁদাবাজ, তারা মুচির কাছে যায়, ঋষির কাছে যায়, টেম্পো স্ট্যান্ডে যায়। রোববার 20 জুলাই বিকেলে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের জেলা শাখার সমাবেশে চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম এ মন্তব্য করেন। ফয়জুল করিম তার বক্তব্যে ভারতের সমালোচনা করে বলেন, ভারত আর বাংলাদেশের মধ্যে কাঁটাতারের বেড়া আসল পার্থক্য না, আমাদের মূল পার্থক্য হলো আদর্শ আর নীতির। এই দেশ মুসলমানদের দেশ, এটাই হলো বড় পার্থক্য, এটাই হলো বেড়া। তারা যদি ইসলামকে নষ্ট করতে পারে, যদি ইসলামকে ধ্বংস করতে পারে, তাহলে সিকিমের মতো কিছু চাটুকার ও দালালকে ঠিক করে এই দেশ ভারত একদিন না একদিন ভাগিয়ে নেবে। কাশ্মীর, হায়দ্রাবাদ একসময় স্বাধীন ছিল, তা ভারত দখল করেছে। আপনারা দেখেছেন, ভারত একটি মানচিত্র বের করেছে, সেখানে বাংলাদেশকে ভারতের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এজন্য সতর্ক হন। 2 নম্বর নেতার কাছে দেশ কখনো 1 নাম্বার হতে পারবে না। নির্বাচনের প্রসঙ্গে এনে ফয়জুল করিম বলেন, জীবনে অনেকবার লাঙল, নৌকা এবং ধানের শীষ পরীক্ষা করেছেন, আসুন না একবার হাত পাখাকে পরীক্ষা করুন। ওরা বারবার পরীক্ষা দিয়ে ফেল করেছে, আমরা একবার পরীক্ষা দিয়ে ফেল করলে আর জীবনে পরীক্ষার হলেই যাব না। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, বিশ্ব বাস্তবতায় জাতিসংঘ একটি ব্যর্থ সংস্থায় পরিণত হয়েছে। ফিলিস্তিনের লাখো মানুষের মৃত্যু রোধে জাতিসংঘের ব্যর্থতা এই সংস্থাকে অপ্রাসঙ্গিক করে ফেলেছে। ইয়েমেনে, আরাকানে এবং আফ্রিকা অঞ্চলে মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন হয়েছে জাতিসংঘের চোখের সামনে। রবিবার 20 জুলাই সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি আরও বলেন, বাংলাদেশের মতো একটি শান্ত নিরাপদ দেশে এমন ব্যর্থ একটি সংগঠনের একটা কমিশনের কার্যালয় খোলার কোনো কারণ নাই, দরকারও নাই, বরং বিপদ আছে। তাই দেশ ও জাতির দীর্ঘমেয়াদী স্বার্থ বিবেচনায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিসের কার্যক্রম বন্ধ করতে হবে। বিরোধীতে পীর সাহেব চরমোনাই বলেন, 5 আগস্টের পরে ডক্টর ইউনূস সরকারের প্রতি আমরা সমর্থন জানিয়েছি ফ্যাসিবাদের বিচার নিশ্চিত করা, সংস্কার কার্যক্রমকে সমন্বয় করা এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করার জন্য। এ লক্ষ্যে আমরা সরকারকে প্রশ্নাতীত সমর্থন করেছি, কিন্তু দুঃখের সাথে বলতে হয়, সরকার তার মূল কাজ বাদ দিয়ে তার ম্যান্ডেটের সাথে সামঞ্জস্যহীন কাজ করে যাচ্ছে। বিচারের কোনো অগ্রগতি নাই, সংস্কারের কাজ থমকে আছে, আর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিনের পরে দিন খারাপ দিকে যাচ্ছে। সরকার সেই দিকে নজর না দিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের
অফিস নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তিনি বলেন, মানবাধিকারের সংজ্ঞা নিয়ে পশ্চিমাদের সাথে আমাদের ভিন্ন মত আছে। আমাদের হাজার বছরের বোধ, বিশ্বাস, ঐতিহ্য, সংস্কৃতি ও চরিত্রের সাথে সাংঘর্ষিক অনেক বিষয়কে এরা মানবাধিকার বলে গণ্য করে। সমকামিতা, গর্ভপাত, ট্রান্সজেন্ডার, মৃত্যুদণ্ড মওকুফ করার মতো বিষয়কে তারা মানবাধিকার হিসেবে বিবেচনা করে, অথচ এগুলো আমাদের সমাজ বাস্তবতায় অপরাধ হিসেবে বিবেচিত হয়ে আসছে। আমাদের সমাজ দর্শনে ও বিশ্বাসে অপরাধ হিসেবে গণ্য হওয়া এই বিষয়গুলোকে তারা মানবাধিকারের অন্তর্ভুক্ত করে সমাজে এগুলোকে স্বাভাবিক করার জন্য চেষ্টা করবে। সমাজ থেকে কোনো বাধা আসলে তারা আমাদেরকে জাতি হিসেবে মানবাধিকারের বিরোধী বলে প্রতিবেদন করবে। ফলে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত হবে, বিদেশি পর্যটক আসা কমে যাবে, আমাদের নাগরিকদের সারা বিশ্বে ভীতিকর হিসেবে দেখানো হবে, আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদেরকে বর্বর জাতি হিসেবে উপস্থাপন করা হবে। ডক্টর ইউনূসকে আমরা অনেক প্রত্যাশা নিয়ে সমর্থন করেছি, কিন্তু তিনি জাতির বুকে এমন ভয়ঙ্কর বিষবৃক্ষ রোপণ করে যাচ্ছেন যার ভয়াবহ পরিণতি আমাদের দীর্ঘ সময় ভোগ করতে হবে। পীর সাহেব চরমনাই বলেন, আমরা সরকারের অভিলাষ নিয়ে শঙ্কিত। বিদেশি সংস্থা এমনকি স্বয়ং জাতিসংঘের অফিসের জন্য প্রযোজ্য সুবিধার চেয়ে বেশ সুবিধা প্রদান করে কেন এই কমিশনকে অফিস দিতে হবে তা আমাদের বুঝে আসে না। এই অফিসের কর্মকৌশল কি, লক্ষ্য কি, কর্মনীতি কি, এগুলো কোনো কিছুই আমাদের সামনে পরিষ্কার নয়। বাংলাদেশে কোনো যুদ্ধাবস্থা বিরাজ করছে না, কোনো ধরনের জাতিগত হানাহানিও নেই, ফলে কোনো বিবেচনায় এই অফিসের প্রয়োজন নাই। তাই অবিলম্বে এই অভিশপ্ত কার্যালয় স্থাপনের অনুমতি বাতিল করতে হবে, অন্যথায় দেশকে বাঁচাতে আমাদের রাজপথে অবস্থান নিতে হতে পারে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অন্ত্রে প্রদাহ ধরা পড়েছে এবং তিনি 3 দিনের বিশ্রামে থাকবেন। তার দপ্তর রবিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, 75 বছর বয়সী ইসরায়েলের প্রধানমন্ত্রী রাতে অসুস্থ হয়ে পড়েন। নষ্ট খাবার খাওয়ায় ফলে বিষক্রিয়ার শিকার হয়েছেন তিনি। তার শরীরে পানিশূন্যতাও দেখা দিয়েছে, এ কারণে তাকে স্যালাইনও দেওয়া হচ্ছে। তবে নেতানিয়াহুর স্বাস্থ্যের অবস্থা ভালো হিসেবে বর্ণনা করে দপ্তরটি জানায়, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রধানমন্ত্রী আগামী 3 দিন বাড়িতে বিশ্রামে থাকবেন এবং সেখান থেকেই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন। এছাড়া চ্যানেল 12 জানিয়েছে, নেতানিয়াহু রবিবারের পার্লামেন্ট অধিবেশনে অংশ নিচ্ছেন না এবং সোমবার তেল আবিব জেলা আদালতে তার বিচার কার্যক্রমে তিনি হাজির থাকবেন না। দুর্নীতির মামলায় নেতানিয়াহুর বিচার শুরু হয়েছে 2020 সালের 24 মে এবং তিনি ইসরায়েলের ইতিহাসে প্রথম ক্ষমতাসীন প্রধানমন্ত্রী যিনি একজন ফৌজদারি অভিযুক্ত হিসেবে সাক্ষ্য দিচ্ছেন। এর আগে 2023 সালে নেতানিয়াহুর দেহে পেসমেকার বসানো হয়। একই বছর ডিসেম্বরের মাসে মূত্রনালীতে সংক্রমণ ধরা পড়ার পর তাকে প্রোস্টেট অপারেশন করা হয়। অন্যদিকে তিনি যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগেও অভিযুক্ত। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি 2024 সালের নভেম্বরে গাজায় সংঘটিত নৃশংসতার ঘটনায় নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। 2023 সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি অভিযানে গাজায় 59,000-এর বেশি মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। সৌদি আরবের ঘুমন্ত রাজপুত্র হিসেবে পরিচিত প্রিন্স আল ওয়ালিদ বিন খালিদ বিন তালাল বিন আব্দুল আজিজ আল সৌদি প্রায় 20 বছর কোমায় থাকার পর মারা গেছেন। শনিবার রিয়াদের কিং আব্দুল আজিজ মেডিকেল সিটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয় বলে খবর গণমাধ্যমের। এদিন সৌদি আরবের রাজকীয় দরবার সৌদি প্রেস এজেন্সির মাধ্যমে প্রিন্স আল ওয়ালিদের মৃত্যুর কথা ঘোষণা করে জানায় খালেজি টাইমস। প্রিন্সের বয়স হয়েছিল 36 বছর। লন্ডনের এক সামরিক কলেজে পড়াকালীন 2005 সালে প্রিন্স আল ওয়ালিদ গাড়ির দুর্ঘটনায় মাথায় মারাত্মক আঘাত পান। আঘাতজনিত কারণে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হতে থাকে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। জটিল এই অস্ত্রোপচারের পর প্রিন্স কোমায় চলে যান। তারপর থেকে কিং আব্দুল আজিজ মেডিকেল সিটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। তাকে সার্বক্ষণিক চিকিৎসা নজরদারিতে রাখা হয়েছিল। প্রায় 20 বছর পর হলেও তিনি আর কখনো জ্ঞান ফিরে পাননি। শুধু অল্প সময়ের জন্য কিছুটা নড়াচড়ার লক্ষণ দেখা গিয়েছিল। এটাই তার স্বজনদের মধ্যে আশার সঞ্চার করেছিল। এই পুরো সময় জুড়ে প্রিন্স খালিদ বিন তালাল বিন আব্দুল আজিজ তার সন্তানের লাইফ সাপোর্ট খুলে ফেলার দৃঢ় বিরোধিতা করে এসেছেন। জীবন মৃত্যু আল্লাহর হাতে, এমন অটল বিশ্বাস প্রকাশ করে এসেছিলেন তিনি। শনিবার সামাজিক মাধ্যম এক্সে করা এক পোস্টে প্রিন্স খালেদ তার পুত্রের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। তার পুত্রের এই অবস্থা দেশ ও বিদেশে বিপুল মানুষের সহানুভূতি করিয়েছিল। বছরের পর বছর ধরে লাখ লাখ মানুষ প্রিন্স আল ওয়ালিদের কাহিনী অনুসরণ করে আসছিলেন। অবশেষে প্রিন্সের এই করুণ কাহিনী শেষ হলো। রোববার আসরের নামাজের পর রিয়াদের তুর্কি বিন আব্দুল মসজিদে প্রিন্স আল ওয়ালিদের জানাজা অনুষ্ঠিত হয়। চলতি বছরের জুনে ঈদুল আজহার তৃতীয় দিনে প্রিন্স খালেদ তার অপর 2 পুত্রকে নিয়ে প্রিন্স আল ওয়ালিদকে দেখতে গিয়েছিলেন। অসুস্থ সন্তানকে দেখার মুহূর্ত দিয়ে তড়িত হয়ে প্রিন্স খালেদ তার পুত্রের আরোগ্য কামনায় হৃদয়স্পর্শী একটি আন্তরিক প্রার্থনা সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন। প্রিন্স আল ওয়ালিদের শেষকৃত্যের অনুষ্ঠান রোববার থেকে শুরু হয়ে আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে।
প্রিয় দর্শক, শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।